অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কিভাবে করবেন? এই ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতি কি? এই ফর্ম ফিল আপ কিভাবে আপনারা ডাউনলোড করবেন? তা নিয়ে আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি একটু বড় হতে পারে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং আপনাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কোথায়, কোথায় অসুবিধা হচ্ছে সেটা কিন্তু আর হবে না এই ভিডিওটি দেখার পর। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন এই যাবতীয় ভিডিও পেতে। দেখেন আমরা ১ম এ চলে এসেছি যে ওয়েবসাইট, এইটা হলো তার ওয়েবসাইট। এখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। যে socialsecurity.wb.gov.in, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এরকম একটি আপনি পেজ পাবেন। অর্থাৎ এইখান থেকে আপনি এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখেন অন্নপূর্ণা যোজনা যে পোর্টাল, সেই পোর্টাল। তারপর আপনার ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনি এই ফর্মটিকে কিভাবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানতে পারবেন। অর্থাৎ এই ফর্মের কি অবস্থা, কি অবস্থা আছে সেটা আপনি পুরোপুরি এভাবেই জানতে পারবেন। এখানে দেখেন ৩ ধরনের ফর্ম আছে। একটা ইংলিশ, একটা বাংলা এবং একটা হিন্দি। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই ফর্মটি বাংলা মিডিয়ামেই ফিল আপ করব, তাই বাংলা মিডিয়ামে যে ফর্ম সেটা ডাউনলোড করব। অর্থাৎ এইখানে দেখেন যে ডাউনলোড অন্নপূর্ণা যোজনার ফর্ম বাংলা আছে। এইটা আপনি এখানে ক্লিক করলে আপনি এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু এই ফর্মটা আমার ডাউনলোড করা আছে, তাই সরাসরি এই ফর্মটি কিভাবে ফিল আপ করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো ১২ পাতার যে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম, সেই ফর্ম। এইখানে দেখেন লেখা আছে যে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এইখানে দেখেন আপনারা এইভাবে ফিল আপটা করবেন। যার ১ম পেজ হলো এইটা। ১ম এ দেখেন আছে যে পারিবারিক পরিচয়, তারপর আছে বিকল্প ইনপুট, তারপর আছে নির্দেশনা। অর্থাৎ ১ম যে পয়েন্টটা আছে সেটা হলো পরিবারের যে প্রধানের নাম, সেই প্রধান। অর্থাৎ এইটা আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে অথবা আপনার স্বামীও হতে পারে। তো এইখানে আপনি এই নামটা লিখবেন এবং সেটা কি আধার কার্ড অনুযায়ী। এইখানে আপনাদের বলে রাখি, এখানে বাংলা ইংলিশ দুটো বানানই লিখতে পারেন। তবে আমি প্রেফার করব যে এইখানে ইংলিশ নামটা লিখেন এবং সেটি ক্যাপিটাল হাতে কিন্তু লেখার চেষ্টা করবেন। তারপর যিনি প্রধান তার এখানে যে জন্ম তারিখ, এই জন্ম তারিখ দিতে হবে এবং এই জন্ম তারিখটা আপনাকে দিতে হবে যে মাস, দিন, মাস, বছর। অর্থাৎ গাড়ির ডেট অফ বার্থ যদি ২/২/৪/১৯৯৮ হয় তাহলে এইভাবে কিন্তু আপনি এ না এভাবে এই দিন, মাস, বছরটা দেওয়া। অর্থাৎ ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ সার্টিফিকেটে যে আছে বা আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ অনুযায়ী এখানে আপনি লিখতে পারেন। তাহলে এবার আসা যাক যে পরের যে পয়েন্ট, সেই পরের পয়েন্ট ৩ নম্বর পয়েন্ট। অর্থাৎ পরিবারের যে প্রধান তার তিনি পুরুষ না মহিলা সেখানে এখানে আপনাকে অবশ্যই টিক করতে হবে। দেখেন আছে যে ৪ নম্বর পয়েন্ট, সেই ৪ নম্বর পয়েন্ট সেই পরিবারের প্রধানের যে আধার নাম্বার, সেই আধার নাম্বার সেই এখানে আপনি তাকে আধার নাম্বারটা লিখতে বলবেন। তারপর আছে দেখেন ডিজিটাল রেশন কার্ডের যে পারিবারিক আইডি, সেই পারিবারিক আইডি। এইটা কিভাবে আপনি পাবেন সেটা আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তা আপনাদের কাছে রিকোয়েস্ট এইরকম ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপর দেখেন পরিবারের সদস্য কতজন আছে, সেই সদস্য সংখ্যা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। ৩ না ২ না ৫ সেটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে সংখ্যায় লিখতে হবে। তারপর এখানে আপনি আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস, সেই পার্মানেন্ট অ্যাড্রেসটি দিবেন। যেমন ১ম এ আপনি দিবেন ভিলেজ, তারপর পিএস, তারপর পিও, তারপর ডিস্ট্রিক্ট এবং পিনকোড। অর্থাৎ এখানে আপনি যে স্থানীয় ঠিকানা, সেই স্থানীয় ঠিকানা এখানে দিবেন। তারপর এখানে দিবেন যোগাযোগ নাম্বার, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল। অবশ্যই এই মোবাইল নাম্বারটি আপনার যে আধার কার্ডের সাথে সংযুক্ত সেই নাম্বারটি দিবেন। কারণ এখানে পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার সঙ্গে যুক্ত থাকতে হবে। তারপর দেখেন এইখানে যেটা আছে খুব ইম্পর্টেন্ট, আপনার যে সদস্য অর্থাৎ আপনার ফ্যামিলিতে যে সদস্য সংখ্যা আছে, সেই সদস্য সংখ্যাদের এখানে কিন্তু তার নাম দিতে হবে। ১ম যে সদস্য আছে সেটা হলো কি আপনার পরিবারের যে প্রধান, সেই প্রধান তার নাম, তার জন্ম তারিখ, সে ছেলে না মেয়ে এবং পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক সেটা কিন্তু এইখানে অবশ্যই লিখতে হবে। তার সঙ্গে এখানে আধার নাম্বারটা দিতে হবে এবং আপনি যার নামে যে অন্নপূর্ণা যোজনা করতে চাইছেন সেইখানে এখানে টিক দিতে হবে। অর্থাৎ অর্থাৎ সদস্য সংখ্যা বা সদস্য নাম্বার যদি অন হয় তাহলে এইখানে আপনি টিক মারবেন। যে সদস্য নাম্বার যদি টু হয় তাহলে এইখানে কিন্তু আপনাকে টিক মারতে হবে। এইভাবে অর্থাৎ যার পাশে এইখানে কিন্তু টিক দিবেন, অবশ্যই দিবেন এবং এইখানে যে পরিবারের যে প্রধান, সেই প্রধানের নামে যদি করতে চান তার পাশেও কিন্তু এখানে দেখেন হ্যাঁ লেখা আছে। তাহলে এইভাবে আপনার পরিবারের যতজন সদস্য অর্থাৎ যতজনের নামে আপনি অন্নপূর্ণা যোজনা করতে চাইছেন তাদের এখানে ডিটেলস দিবেন এবং যার নামে করতে চাইছেন তার পাশে হাতে টিক দিবেন। এইভাবে এই কলমগুলো কিন্তু ফিল আপ করবেন এবং আপনাদের মনে রাখতে হবে এই যে সদস্য যে নাম্বার 1 2 3 এই ক্রমটা কিন্তু অবশ্যই
মনে রাখবেন যে কাকে 1 নম্বরে দিবেন, কাকে 2 নম্বরে দিবেন, কাকে 3 নম্বর, কাকে 4 নম্বর, কাকে 5 নম্বরে দিবেন। দেখেন যে 10 নম্বর যে পয়েন্ট, এই 10 নম্বর পয়েন্ট কি বলতে চাইছে? এই 10 নম্বর পয়েন্টে বলতে চাইছে যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের যে অ্যাকাউন্ট যে নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার। প্রধান ১ম এ যেটা আছে যে পরিবারের যে প্রধান, যে হেড, তার এখানে ব্যাংক অ্যাকাউন্ট, তারপর এখানে আইএফএসসি কোড, তারপর দেখেন এখানে সদস্য, অর্থাৎ যে ক্রমটা আপনাদের মনে রাখতে বলেছিলাম, সেই ক্রম অনুযায়ী কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট, তার আইএফএসসি কোড এখানে দিতে হবে। এই ক্রমগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে ফর্ম, সে ফর্মটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে এবং আপনার ফ্যামিলিতে যতজন সদস্য আছে সেগুলো কিন্তু আপনাকে এখানে আস্তে, আস্তে ফিল আপ করতে হবে। তারপর দেখেন ১১ নম্বর পয়েন্ট, এই ১১ নম্বর পয়েন্টে যেটা আছে যে এপিক নাম্বার, এখানে কিন্তু আপনাদের এপিক নাম্বারটা দিতে হবে। অর্থাৎ বাড়ির যে প্রধান, সে প্রধানের এখানে এপিক নাম্বার, তারপর বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার। তারপর দেখেন যে আমরা বলেছিলাম যে সদস্য ১, ২, ৩, অর্থাৎ যে ক্রমটা মনে রাখতে বলেছিলাম সেই অনুযায়ী এখানে তার এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এভাবে দিতে হবে। তারপর দেখেন ২য় নাম্বার, সদস্য ২, সদস্য ৩, সদস্য ৪ এইভাবে তার ফিল আপ করতে হবে। তারপর দেখেন আছে আনরিজার্ভ, এসসি, এসটি, অর্থাৎ যেটা হবে সেখানে এখানে আপনাকে টিক মারতে হবে। তারপর দেখেন আছে যে রেশন কার্ডের যে বিবরণ, অর্থাৎ রেশন কার্ডের বিবরণটা এখানে দিতে হবে। যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তো হ্যাঁ, আর যদি না থাকে তো না টিক মারবেন। থাকলে হ্যাঁ, না থাকলে না। এবং আপনার এই যে কার্ডটা, সেটা কোন আয়ত্তে পড়বে, অর্থাৎ কোনটা হবে এএওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ, অর্থাৎ যেটা হবে সেখানে আপনাকে এখানে এভাবে টিক মেরে দিতে হবে। তারপর দেখেন ৩ নম্বর পয়েন্টে আছে যে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি তুলেন তাহলে হ্যাঁ, আর যদি না তুলেন তাহলে নাই কিন্তু টিক মারতে হবে। তারপর দেখেন আছে যে বাড়ির ধরন, অর্থাৎ আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা বাড়ি আছে? যদি থাকে তো হ্যাঁ, আর না থাকলে না। তারপর দেখেন পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ যদি থাকে, অর্থাৎ পরিবারের যদি জমি থাকে তাহলে এখানে হ্যাঁ, আর যদি না থাকে নাই টিক মারতে হবে। এভাবে আপনাকে আস্তে, আস্তে এভাবে ফর্ম ফিল আপটা করতে হবে এবং আপনার পরিবারের যে মোট জমির পরিমাণ সেটা কিন্তু এখানে শতক হিসাবে লিখতে হবে। আশা করি আপনি এই যে ফর্মটা ফিল আপ করছি নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যেটা আছে ৪ নম্বর পয়েন্ট, এই ৪ নম্বর পয়েন্টে কি বলছে যে যানবাহন, অর্থাৎ আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত ৪ চাকা গাড়ি আছে কিনা? যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে নাই। এবং যদি থাকে এবং তার সংখ্যা কটা, এইখানে সংখ্যাটা উল্লেখ করতে হবে এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও কিন্তু দিতে হবে এবং এইখানে দিতে হবে গাড়ির যে মডেল, সেই মডেলগুলো এখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এবার দেখেন ৫ নম্বর যে পয়েন্টটা আছে যে পারিবারিক যে সদস্যদের যে স্বাস্থ্য বীমা, অর্থাৎ যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে এখানে নাই এবং যদি থাকে তাহলে এইখানে কিন্তু আপনার তার ডিটেইলসটা দিতে হবে। এটা সরকারি না বেসরকারি, তাহলে এইখানে কিন্তু আপনাকে অবশ্যই টিক দিতে হবে এবং সেই যে বীমার অঙ্ক, সেই অঙ্কটাও কিন্তু এখানে দিতে হবে। এইভাবে দেখেন যে সদস্য 1, সদস্য 2, অর্থাৎ সদস্য 3, সদস্য 4, অর্থাৎ যতজনের নামে এই যে বীমাগুলো আছে তার কিন্তু এখানে ডিটেইলসটা উল্লেখ করতে হবে। আবার দেখেন যে আয়, অর্থাৎ কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, অর্থাৎ ট্যাক্স দেয় কিনা? যদি দিয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না দিয়ে থাকে নাই। এভাবে কিন্তু আপনি টিক মারবেন এবং এখানে দেখেন যে সদস্যগুলো আছে, অর্থাৎ যেভাবে বলেছেন যে ক্রম অনুযায়ী মনে রাখতে, এখানে তাদের কেউ কি এই ট্যাক্স দেয়? যদি দিয়ে থাকে তাহলে সেই সদস্যের ঘরে আপনি হ্যাঁ নাম লিখবেন এবং তার প্যান নাম্বারটা কিন্তু অবশ্যই লিখবেন। কতজন সদস্য এই ট্যাক্সের আয়ত্ত পড়ে সেটা কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর দেখেন যে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কেউ সরকারি, বেসরকারি বা পরিযায়ী শ্রমিক বা বেকার বা অন্যান্য, অর্থাৎ কেউ কাজ করে কিনা তার এখানে কিন্তু তার বিবরণটা দিতে হবে। যদি পরিবারের প্রধান কোনোভাবে কোনো কাজের সাথে যুক্ত হয় তাহলে এখানে দেখেন এতগুলো অপশন আছে, যে অপশনটা হবে সেখানে টিক মারবেন। তারপর দেখেন সদস্য ১, সদস্য ২, তারপর সদস্য ৩, সদস্য ৪, অর্থাৎ যতজন সদস্য থাকবে তারা কোনো কাজের সাথে যুক্ত আছে কিনা সেটা কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তারপর দেখেন যে ৪ নাম্বার যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত যে প্রাপ্তবয়স্ক সদস্যদের যে সংখ্যা সেটা কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার ফ্যামিলিতে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত সেটা কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনার বাড়ির যে প্রধান, সে শিক্ষিত না অশিক্ষিত এবং শিক্ষক সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা উল্লেখ করতে হবে। তারপর সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, এইভাবে যতজন সদস্য থাকবে তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা, শিক্ষিত না অশিক্ষিত সেটা কিন্তু অবশ্যই টিক মারতে হবে। তারপর দেখেন লেখা আছে যে ৫ নাম্বার এতে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ
মন্ত্রী, সাংসদ, বিধায়ক এই কোনো পদে আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে না। যদি থাকে তাহলে তার সদস্য নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভুক্ত, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কেউ কি পেনশন পেয়ে থাকে? যদি পেয়ে থাকে হ্যাঁ, আর যদি না থাকে না, আপনাকে টিক মারতে হবে। এবং যিনি সরকারি পেনশনভোগী সেই সদস্য নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। তারপর দেখেন জিএসটি, অর্থাৎ আপনার এই যে সদস্য সংখ্যা আছে, কেউ ব্যবসা করে অর্থাৎ কেউ জিএসটি দিয়ে থাকে, যদি জিএসটি দিয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না এ টিক মারবেন। এবং এইখানে দেখেন খুব ভাইটাল একটা পয়েন্ট আছে, অর্থাৎ পরিবারের মোট বার্ষিক আয় এখানে সেটা কিন্তু অঙ্কে আপনাকে দিতে হবে যে কত টাকা তার বার্ষিক আয় হয়। এবার দেখেন যেটা আছে যে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে এইখানে দেখেন কয়েকটা পয়েন্ট আছে, সে পয়েন্ট কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। এইভাবে দেখেন কোনো সদস্য যদি সিএ এর আয়ত্তে থাকে তাহলে 1 2 3 4 5 এইভাবে কিন্তু তার জায়গায় টিক মারতে হবে। এইবার দেখেন যে দ্বিতীয় নম্বর অন্যান্য কিষাণ যে ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, কেসিসি, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, এই অর্থাৎ এই কোনো যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে এখানে কিন্তু সেটা উল্লেখ করতে হবে, যার আইডি এবং যে তারিখে ইস্যু হয়েছে সেইটা। এবং এখানে দেখেন পরিবারের প্রধান তাকে দিয়েছে, তারপর সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এইভাবে কিন্তু আপনাকে সেটা ফিল আপ করতে হবে। এইখানে দেখেন যেটা আছে যে যে আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু হয়েছিল, এবং এখানে দেখেন নাম্বারটা কিন্তু দিতে হবে, যে আইডি নাম্বারটা, যে আইডি নাম্বারটা এখানে দিতে হবে। দেখেন যেটা আছে যে যদি এসআইআর অর্থাৎ 2026-এর নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনাল বিচারাধীন আছে কি না। এইখানে দেখেন যে পরিবারের প্রধান সে, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা, যদি প্রযোজ্য নয় তাহলে এখানে, যদি না হয় তাহলে এইখানে, আর যদি হ্যাঁ তাহলে এইখানে। এইভাবে দেখেন আপনার পরিবারের যে 5 জন সদস্য আছে তাদের কিন্তু এখানে অবশ্যই বিবরণ দিতে হবে। এবার দেখেন যে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ কিন্তু দেওয়া আছে। প্রথমে দেখেন আপনার যে পরিবারে কতজন সদস্য আছে সেখানে দিতে হবে। তারপর প্রথম শিশুর জন্য যে শিশুর নাম, তার শ্রেণী, কোন বিদ্যালয়ে পড়ে, সেটি সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত না বেসরকারি, সেটাই কিন্তু এখানে টিক দিতে হবে। অর্থাৎ আপনার ফ্যামিলিতে যতজন শিশু আছে তার কিন্তু এখানে পরপর 1 2 3 4 এই 5টা করে তার কিন্তু অপশান দেওয়া আছে। তারপর দেখেন যে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ টিকা হয়েছে কিনা হয়নি সেটা কিন্তু আপনাকে এখানে বিস্তারিত বলতে হবে। এখানে দেখেন যে কয়েকটা শিশু অর্থাৎ আপনার যে 1 2 3 4 5 অর্থাৎ এই যে শিশুগুলো তা কিন্তু দেওয়া আছে। তারপর দেখেন যেটা আছে যে সরকারি প্রকল্পের আয়ত্তের সুবিধা, অর্থাৎ আপনার কোনোভাবে ডিবিটি, ডিবিটি মানে অর্থাৎ সরকারি কোনো সাহায্য আপনি পেয়ে থাকেন বা কোনো টাকা পেয়ে থাকেন কিনা, যেমন ধরি লক্ষ্মী ভান্ডার, কিষাণ কৃষক বন্ধু, এই টাইপের আপনি যদি কোনো সরকারি প্রকল্পের অর্থাৎ ডিবিটি পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটা উল্লেখ করতে হবে। অর্থাৎ এইখানে দেখেন লেখা আছে যে প্রকল্পের নাম, অর্থাৎ যদি আপনি ডিবিটির আয়ত্তভুক্ত হন তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না হয় না, আর না হলে এখানে আপনাকে কিছু লিখতে হবে না। যদি হ্যাঁ হয় তাহলে এখানে সেই প্রকল্পের নামগুলো কিন্তু লিখতে হবে, এবং কজন সদস্য এই সরকারি সাহায্য বা প্রকল্পের আয়ত্তে আছে সেটা কিন্তু আপনাকে এখানে 1 2 3 4 এবং এভাবে কিন্তু আপনাকে এগুলো উল্লেখ করতে হবে। তারপর দেখেন যে লাস্ট পয়েন্ট, এইখানে দেখেন আপনাকে যে আপনি যে এই ফর্ম ফিল আপ করলেন সেই ফর্ম ফিল আপের সমস্ত কিছু সঠিক আছে কিনা, যদি সম্মত হয় তাহলে এখানে টিক মারবেন, এবং এখানে আপনি কি আপনার নিজের সইটা করবেন। এইভাবে আপনি কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবেন। এবং এখানে দেখেন লেখা আছে যে পরিবার বলতে কাকে বোঝানো হয়েছে, যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করে এবং একই রান্না ঘর থেকে খাবার গ্রহণ করে থাকে। এভাবে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। এবং দেখেন নিচের অংশটি শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ যারা সরকারি আধিকারিক তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন, অর্থাৎ নিচের অংশটা ফিল আপ করবেন। এবং এই ফর্মটি আপনি এসডি অফিস বা বিডিও অফিসে কিন্তু জমা করতে পারেন। ফিল আপ করার সময় আপনাকে ডকুমেন্ট হিসাবে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং আপনার যে জমির যে পর্চা সেই পর্চাগুলো কিন্তু এর সাথে অ্যাটাচ করে অবশ্যই জমা দিতে হবে বিডিও অফিসে গিয়ে। তাহলে এইভাবে আপনি এই অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেই ফর্ম কিন্তু ফিল আপ করতে পারেন। কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে অবশ্যই আপনার কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।